নীরবে আন্ডারস্কোর নিভৃতের পর্ব _7 তাসমিয়া তাসনিন প্রিয়া। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। প্রায় 6 ঘন্টা বাসে জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছল পল্লব ও মেহেক। গুলিস্তানে এক বন্ধুর রুম এক রাতের জন্য ম্যানেজ করেছে পল্লব। হোটেলে গেলে ঝামেলা হতে পারে ভেবেই এই ব্যবস্থা। মেহেকের অবশ্য এসবও ভালো লাগছে না, কারণ এখানে ব্যাচেলর রুমে নিয়ে এসেছে ওকে। পরিবার নিয়ে থাকলে আলাদা বিষয় হতো, তবুও কিছু করার নেই এখন। ডাকাতদের সাথে থাকার চেয়ে কিছুদিন পল্লবের সাথে ঢাকা থাকা ঢেরও বেশি ভালো। পল্লবের বন্ধু সজল ওদেরকে রুম বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগেই। রুমটা খুব একটা বড় না, খাটও নেই, ফ্লোরে তোষক পেতে ঘুমায় সজল। মেহেক লম্বা জার্নি করলে, যাও ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে একটু শুয়ে থাকি। মেহেক কি বলবে বুঝতে পারছে না। কোনো পোশাক তো আনা হয়নি ওর, কি পরবে এখন? পল্লব মেহেকের নীরবতা দেখে ফের বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আসলে আমার তো কোনো পোশাক। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কিছুক্ষণ একা রুমে থাকতে পারবে? আমি গিয়ে আশেপাশে কোথায় শপিং মল আছে দেখি, আপাতত চলার মতো কিছু পোশাক কিনে আনি। রুমে একা থাকার কথা শুনতেই চমকে উঠল মেহেক। এর আগে কখনো শহরে আসেনি, তার উপর এরকম একটা বদ্ধ ঘরে একা। কিন্তু কি আর করার। ঠিক আছে, কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। পল্লব বসা থেকে উঠে মুচকি হেসে বলল, যাব আর আসব, তুমি দরজা আটকে দাও। আর হ্যাঁ, আমি ডাক না দিলে দরজা খুলবে না, এমনকি সজল ডাকলেও না। ওকে, ঠিক আছে। পল্লব বেরিয়ে যেতেই মেহেক দরজা আটকে দিল। ঘরটা ভালো করে দেখতে লাগলো। সবকিছু এলোমেলো, বিছানায় চাদরটাও একপাশে সরে আছে। বসে বসে কি করবে ভেবে ঘরটা মোটামুটি গোছানোর কথা ভাবল মেহেক। বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে একটা প্যাকেট পেয়ে চমকাল মেয়েটা। এই প্যাকেট এখানে কেন ভাবতেই মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে গেল। সজল কি মেয়েদের রুমে নিয়ে এসে দেখ করে? হ্যাঁ, সেজন্যই তো এসব প্যাকেট রাখা। এই জন্যই হয়তো পল্লব সজলা আসলেও দরজা খুলে দিতে মানা করে গেল। পল্লবের কথা ভাবতেই ভালো লাগা কাজ করছে মেহেকের। ছেলেটা ওর জন্য কতটা ভাবে, অথচ আবেগী মন পল্লবের বাকি খামটি খুঁজে পেল না আজ। ভাবনা চিন্তা রেখে প্যাকেটটা জায়গা মতো রেখে বাকি ঘরটা গোছানো শেষ করে মেহেক। চার দেয়ালে বন্দি মিষ্টি, ঘরের দেয়ালে মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবিতে ভরপুর। বিছানায় সেজেগুজে বসে আছে সে, চেহারায় মলিনতা স্পষ্ট, সাথে যন্ত্রণার ছাপ। কড়া মেকআপেও সেই সব ঢাকা সম্ভব হয়নি। যে কেউ দেখার মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। কোমর পর্যন্ত সাধের চুলগুলো ঘাড় পর্যন্ত নামাতে হয়েছে তাকে। শাড়ি পরে থাকলেও ব্লাউজের গলা এতটা বড় যে বক্ষ বিভাজনের খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। আর শরীরে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দরজা খোলাই আছে। বিছানার চাদর খামচে ধরে বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে মিষ্টি। মাঝবয়সী এক লোক হেলেদুলে ঘরে প্রবেশ করে মিষ্টির দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দরজা আটকে দিল। মিষ্টি কাঁদতে লাগলো ভয়, তবে নিঃশব্দে। দিনে একজন, রাতে একজন, এসব সহ্য হয় না এতটুকু শরীরে। লোকটা আস্তে করে মিষ্টির পাশে বসে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মিষ্টি মাথা নুয়ে বসেই আছে। কিছু করার নেই এখন আর। প্রথম দুদিন জেদ করে না খেয়েছিল, প্রচুর মারধর খেয়েছে। কিন্তু শরীর আর সইতে পারেনি পড়ে। জ্ঞান হারিয়ে ফেলেছিল 3 দিনের দিন। আর সেই চেতনাহীন অবস্থায় তার ঘরে প্রথম কাস্টমার পাঠিয়েছিল এখানকার মাসি রিনা। কিশোরী বয়সেই নিজের ইজ্জত হারিয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে গেল মিষ্টি। তাতে অবশ্য এখানকার কারে কিছু যায় আসে না। বয়স কম হওয়ায় সব কাস্টমার মিষ্টিকেই বিছানার সঙ্গী হিসেবে চায়। সেভাবে বলতে গেলে এ পাড়ায় এখন মিষ্টির অনেক দাম। মাত্র 1 সপ্তাহে হাইপে উঠে গেছে ও। এই মাগি ব্লাউজ খুলে তুলে রাখলে খেতে সুবিধা হয়। এই বয়সে ঢং করে খোলাখুলি করতে ভাল লাগে না। উদ্ধৃতি চিহ্ন। লোকটার নোংরা কথায় চোখ বন্ধ করে ফেলে মিষ্টি। আহারে জীবন, কোথায় ছিল আর কোথায় এলো? মিষ্টির নীরবতা দেখে লোকটা ক্ষেপে গেল কিছুটা। নিজে নগ্ন হয়ে মিষ্টিকেও নগ্ন করে ফেলল সে। পশুর মতো খুবলানো শুরু করল মিষ্টির নরম দেহটাকে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কেবল। নিজের বাবার বয়সী লোকের সাথে এভাবে বিছানা গরম করতে হবে কখনো ভাবতেও পারেনি মিষ্টি। যদি মাটি ফেটে দুভাগ হয়ে যেত এখন, তবে জন্তু মাটির নিচেই ঢুকে যেত। ঠিক আধ ঘন্টা পরে পল্লব রুমে ফিরল নতুন জামাকাপড় নিয়ে। মেহেক খুশি হলো ওর পছন্দের রঙের 3 পিস পেয়ে।
পল্লবের এত গুণ আগে কেন চোখে পড়েনি ভেবে আফসোসও হচ্ছে। রুমে ফিরে আগে পল্লব গোসল সেরে নিল, তারপর মেহেক। খাওয়া দাওয়া হোটেলে গিয়েই করল দুজন। রাতে রুমে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিল দুজন। পল্লব মেহেককে বিছানায় শুতে বলে নিজে একটা পাতলা কম্বল পেতে শুয়েছে। মনে মনে একটু অস্বস্তি থাকলেও পল্লবের এমন সিদ্ধান্তে অনেকদিন পর একটা শান্তির ঘুম দেয় মেহেক। পূর্ব আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে। শহরের বুকে সূর্যের আলো ফুটতেই যে যার মতে ব্যস্ত হয়ে ওঠে। কেউ দোকান খুলতে যায়, কেউ বা সবজি বিক্রি করতে, আবার কেউ কেউ স্কুল কলেজে যায়, আবার কেউ অফিসে। ভোররাতে বাস থেকে একটা যাত্রী ছাউনিতে বসেছিল রোশন, লিমন আর অর্ক। গতকাল মেহেককে কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ নদীর পাড়ের পাহারাদারকে ধরে রোশন। প্রথম প্রথম কেউ কিছু স্বীকার না করলেও বন্দুকের নলের সামনে মুখ খুলতে বাধ্য হয়। মেহেক কোথায় গেছে বল, আর সাথে কে ছিল? রোশনের তিরিক্ষি মেজাজে আজ সবাই ভয়ে চুপসে গেছে। ওকে এতটা রাগ করতে কেউ কখনো দেখেনি। দুজনের মধ্যে থেকে একজনের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রোশন। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। বলছি বলছি ভাই, ওই পল্লব, ওর সাথে গেছে আপা। পল্লবের নাম শুনে মোটেও চমকায়নি রোশন। এরকম কিছু হতে পারে ভেবেই তো মেহেককে পল্লবের সামনে যেতেও মানা করেছিল। কিন্তু ভাততারা মেয়েটা তাই করল। মনে মনে মেহেককে কিছু বকাঝকা করে নিল রোশন। কোথায় গেলে পাবো? ঢাকা গেছে, কিন্তু ঠিক কোন জায়গায় জানি না। ওকে, বাকিটা আমি খুঁজে নিব। রোশনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল লোক দুটো। কিন্তু পরক্ষণেই আশপাশের গাছের ডালে বসে থাকা সব পাখি উড়ে গেল। গুলির আওয়াজে ভয় পেয়েছে ওর। সরাসরি মাথায় গুলি করাই বেশিক্ষণ লাগেনি দুটো মানুষ লাশে পরিণত হতে। রোশন ঘাড় কাত করে সিগারেটের পশ্চাৎ দেশে শুকটান দিয়ে বলল, লাশ দুটো নদীতে ভাসিয়ে দে। আর সবাই মনে রাখো, বিশ্বাসঘাতকার ফল ঠিক এটাই। উদ্ধৃতি চিহ্ন। এত বড় শহরে ওদেরকে কোথায় খুঁজে পাবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে রোশন। তাছাড়া বাইরে আসায় ধরা পড়ার একটা চান্সতে থাকেই। ভাই আমরা এখন কই যামু? অর্ক কথা বলার সময় আঞ্চলিক ভাষা এবং আধুনিক ভাষার সংমিশ্রণ ঘটায়। দেখি, চল আগে একটা ট্যাক্সি পাই কি না। রোশন সহ সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। কত গাড়ি যাওয়া আসা করছে। আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে গো মেহেকের বাবা। আমি যদি মেহেকের সাথে খারাপ আচরণ না করতাম তাহলে আজ আমার মেয়েটা কোথায়, বেঁচে আছে কি না তাও জানি না। চলবে। নীরবে নিভৃতির পর্ব 8 তাসমিয়া তাসনিন প্রিয়া। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে গো মেহেকের বাবা। আমি যদি মেহেকের সাথে খারাপ আচরণ না করতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমার মেয়েটা কোথায় আছে, বেঁচে আছে কি না তাও জানি না। বাড়ির উঠোনে বসে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন আঞ্জুম। মিষ্টির বাবা উনাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এই পরিস্থিতি কোনো মা কি শান্ত হতে পারেন? উঠোনের অন্যদিকে সানভি দাঁড়িয়ে আছে। এসব বলে না আঞ্জুম, তুমি যা করো, আমার মিষ্টি তো ছোট। এতটুকু একটা মেয়ে কি বোঝে? মেয়েটা কেমন আছে, কোথায় আছে কেউ তো খবর জানাতে পারেনি। স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিষ্টির মা। সিদ্দিক আকাশের দিকে তাকিয়ে বলে, হে খোদা, তুমি কোন বিপদে ফেললে? দুটো মেয়ে আমার নিখোঁজ। এই হতভাগ্য বাবার মনে কি চলছে তুমি তো জানো। সানভীর দু চোখ ছলছল করছে বোনদের জন্য। মিষ্টি আর মেহেক জনই সানভীর কাছে সমান। দুটো বোনকে হারিয়ে সানভীরও মন ভেঙে গেছে। তার উপর বাইরে বেরুলে লোকজনের কত কটু কথা শুনতে হয়। অনেকে তো এটাও বলে যে প্রথমে বড় মেয়েটাকে পাঠিয়েছে পরে ছোটটাকে। ব্যবসা এখন রমরমা। মাসে মাসে নিশ্চয়ই অনেক টাকা পাঠাচ্ছে হাওলাদার বাড়ির মেয়েরা। সানভি এসব কথা শুনেও কিছু বলতে পারে না। কি বলবে? ওদের মতো লোকজনের সাথে কথা বলেও লাভ নেই। তাই চুপ করে থাকে। তবে আল্লাহ চাইলে একদিন ঠিক সবকিছুর জবাব দিবে সানভি। হঠাৎ বাড়ির সামনে পুলিশের জিপ এসে থামতে দেখে সিদ্দিক আহমেদ স্ত্রীকে রেখে উঠে দাঁড়ালেন। পুলিশ কর্মকর্তা মুয়াজ খান বাড়ির ভেতর এগিয়ে আসছে। মুয়াজ খান এই এলাকার নতুন এসপি। পরিবার সহ এখন এখানেই আছেন। স্যার আপনি, কোনো খবর আছে? আঞ্জুম বেগম ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন। সিদ্দিক আহমেদ ইশারায় শান্ত হতে বললেন উনাকে। হ্যাঁ একটা নিউজ আছে। কি? সিদ্দিক আহমেদ শুধলেন এবার। সানভি মুয়াজ স্যারের জন্য চেয়ার নিয়ে এসেছে। তিনি বসে বললেন, গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য যেসব বাস আছে আমি সেগুলো সব চেক করেছি।
মিষ্টি নামে কোনো যাত্রী যায়নি, কিন্তু মিষ্টির মতো একটি মেয়েকে রাত্রি পরিবহনে দেখা গেছে। সাথে একটি ছেলেও ছিল। বয়স আনুমানিক 20 হবে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি মিষ্টি কারো সাথে পালিয়ে গেছে আঞ্জু? না, মিষ্টির বাবা। আমার মেয়ে কারো সাথে প্রেম করত না। উদ্ধৃতি চিহ্ন। আঞ্জুমের কথায় এসপি মুয়াজ মৃদু হেসে বললেন, দেখুন ম্যাডাম, আজকালকার ছেলেমেয়েদের এত বিশ্বাস করবেন না। আর হ্যাঁ, বাসের ড্রাইভারকে থানায় ডেকেছিলাম। উনি বললেন মেয়েটি নিজের ইচ্ছে ছেলেটির সাথে ছিল। মানে কোনো প্রকার জোরাজুরি ছিল না তাদের মধ্যে। উদ্ধৃতি চিহ্ন। এসপি মুয়াজের কথায় মিষ্টির মা চুপ হয়ে গেছেন। মেয়েটার সম্পর্ক ছিল বলতে পারত, মেনে নিত না তেমন তো নয়। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে ওনার। ধন্যবাদ স্যার, বাড়ি বয়ে এসে এত কিছু জানানোর জন্য। উদ্ধৃতি চিহ্ন। সিদ্দিক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন। এসপি মুয়াজ চলে যাওয়ার জন্য এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। গোটা একটা দিন চলে গেছে, তবুও মেহেকের কোনো খোঁজ পায়নি রোশন। পাওয়ার কথাও না। ঢাকা শহর তো কোনো ছোট জায়গা না। লিমন, অর্ক সবাই ক্লান্ত। বিকেলের ম্লান রোদ ফুরিয়ে সূর্যাস্ত নামবে শীঘ্রই। রাস্তার পাশে চায়ের দোকানে বেঞ্চিতে বসেছে ওরা। ভাই, এখন কি করবেন? এভাবে 7 দিন ঘুরলেও তো আমার ওদের টিকিও খুঁজে পাবো না। উদ্ধৃতি চিহ্ন। লিমন, আমাদের সরাসরি সেইখানেই যাওয়া উচিত যেখানে পল্লবকে পাওয়া যাবে। নরকের কীট তো নরকেই যাবে। লিমন আর অর্ক বুঝে গেছে রোশনের কথা। চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে চায়ের মূল্য পরিশোধ করল অর্ক। রোশন সিগারেট ধরিয়ে ফুঁকছে। লিমন দাঁড়িয়ে বাস আসছে কি না দেখছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বন্ধু সজলের রুম থেকে বিদায় নিয়ে মেহেককে নিয়ে বেরিয়ে এসেছে পল্লব। বাসে বসে জানালা দিয়ে আশপাশ দেখতে ব্যস্ত মেয়েটা। পল্লব চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। বাস চলছে তার আপন গতিতে। পল্লব ভাই, আমরা কোথায় যাচ্ছি? পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতে। উদ্ধৃতি চিহ্ন। উফ, সেটা তো আগেও বলেছেন। কিন্তু মেহেকের কথা শেষ হওয়ার অপেক্ষা না করে পল্লব বলল, দৌলতদিয়া ঘাটে যাচ্ছি, একটা জায়গার নাম। ওখানে তুমি আরামে থাকবে। আমি মানে আপনি থাকবেন না? মেহেক ভীত স্বরে প্রশ্ন করল। পল্লব মুচকি হেসে বলে, তুমি আর আমি কি আলাদা বোকা? পল্লবের মুখে এহেন কথা শুনে লজ্জা পেল মেয়েটা। দ্রুত দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো আবার। রাত 8টার দিকে বাস থেকে নামল 2 জন। এই এলাকাটা কেমন জানি লাগছে মেহেকের কাছে। একটা সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। অদ্ভুত বিষয় হচ্ছে, এখানকার লোকগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েরা আর কিছু বুঝতে পারুক আর নাই পারুক, পুরুষদের কুদৃষ্টি ঠিক বুঝতে পারে। আর খারাপ স্পর্শও বুঝতে পারে। মেহেকও বেশ বুঝতে পারছে এই জায়গায় কেউ ওকে ভালো নজরে দেখছে না। এসব ভাবতে ভাবতে একটা জায়গায় এসে থামল ওরা। আশেপাশে মহিলারা সেজেগুজে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষ তাদের সাথে হেসে খেলে কথা বলছে। আবার কখনো সখনো মহিলাগুলোকে বাজেভাবে ছুঁয়ে হাসাহাসি করছে দুজনেই। পল্লব ভাই, এটা কোথায় এসে থামলেন আপনি? আশেপাশের পরিবেশ মোটেও ভালো ঠেকেছে না। উদ্ধৃতি চিহ্ন। পল্লবের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করল মেহেক। পল্লব মুচকি হাসল। আরে, এটা শহর মেহেক। সবাই যার যার মতো আনন্দ করছে। এখানে গলির মোড়েও প্রেমিক প্রেমিকা রোমাঞ্চ করে। উদ্ধৃতি চিহ্ন। পল্লব যাই বলুক, মেহেকের ঠিক বিশ্বাস হলো না। কই, রাস্তায় তো মেয়েদের দেখতে দেখতে এলো, সেসব মেয়েরা তো এমন সাজগোজ করা না। আর ছেলেদের সাথে এমনও করে না। বড়জোর রাস্তায় 2 জন হাত ধরে হেসে হেসে কথা বলেছে। ভালোবেসে হেসে কথা বলা আর কামনা বাসনা নিয়ে কথা বলার পার্থক্য মেহেক বেশ বুঝতে পারছে। পল্লবের কথা বিশ্বাস না করে গলা উঁচিয়ে বলে মেহেক, আমি এখানে থাকব না, এখনই এখান থেকে চলে যাচ্ছি। আপনিও চলুন। মেহেক পল্লবকে এ কথা বলেই হনহনিয়ে চলে যেতে চাইলে পল্লব হাত ধরে আটকে দেয়। এতদূর যখন নিয়ে এসেছি তখন এমনি এমনি কি যেতে পারবে মেহেক? মানে মানে খুব সহজ। ওই যে সামনে মেয়েগুলো দেখছো, তুমিও আজ থেকে ওদের মতো খদ্দেরদের মনোরঞ্জন করবে। এটাকে বেশ্যালয় বলে বুঝলে? কমসে কম লাখখানেক টাকা তো পাবই তোমার বদলে। উদ্ধৃতি চিহ্ন। পল্লবের বিশ্রী হাসি আর কথা বলার ধরনে চমকাল মেহেক। রাগে ঘৃণায় হাত সরিয়ে নিতে চাইল পল্লবের থেকে। ছি পল্লব ভাই, আমি ভাবতেই পারছি না। আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই পরিবেশে দাঁড়িয়ে অবিশ্বাস করার কোনো সুযোগও নেই। আমি আসলে বোকা। নইলে একবারও ভাবলাম না যে ছেলে ডাকাতদের সাথে কাজ করে সে কিভাবে ভালো হবে।
বুঝতে পারলে তবে একটু দেরিতে। মেহেক আচমকা পল্লবের হাতে কামড়ে দিয়ে দৌড়ে পালাতে লাগলো। কিন্তু পল্লবের সাথে দৌড়ে পারল না সে। মেহেকের হাতটা এবার শক্ত করে ধরে পল্লব। রাগে হিসিয়ে উঠে বলে, এত তেজ তোর এখনো? জঙ্গলে থাকতে তো সবাই ঠিকই তোকে ভোগ করেছে। তারপরও এত ন্যাকামি? তোর তো এতদিনে অভ্যাস হয়ে যাওয়ার কথা। ওখানেও সবাই তোর শরীর ভোগ করত আর এখানেও তাই করবে। এখানে আরো লাভ, টাকা পাবি টাকা। কুত্তার বাচ্চা, তুই নিজে যেমন সবাইকে তেমন ভাবিস না। ওরা কেউ আমাকে ভোগ করেনি। ওমা তাই? তার রোশন তোকে না খেয়েই ঘরে আটকে রেখেছিল? এটাও বিশ্বাস করা লাগবে? জাগগে সেসব। এখন কান খুলে শোন, আজ আমি তোর সাথে রাত কাটাবো আর কাল থেকে খদ্দেররা। আমার আনা মধু আমি না খেয়ে গেলে তো হয় না, তাই না? মেহেক খুব জোরাজোরি করেও নিজেকে পল্লবের থেকে ছাড়াতে পারছে না। অসহায় লাগছে, চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছে। পল্লব মেহেককে টানতে টানতে নিচ্ছে পতিতালয়ের দিকে। কাঁদিস না, একটা ভালো খবর শোন, তোর বোন মিষ্টি, ওই সৎ বোন আর কি। মিষ্টি এখন এ পাড়ার নম্বর 1 বেশ্যা। খুব কদর ওর, হবেই না কেন? মাত্র 16 বছর বয়স, কচি শরীর। উদ্ধৃতি চিহ্ন। পল্লবের মুখে মিষ্টির কথা শুনে বুক কেঁপে উঠল মেহেকের। মিষ্টির মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মুহূর্তেই রাজ্যের রাগ এসে জমাট হলো মেহেকের মধ্যে। হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পল্লবের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, তোর ঘরে বোন না থাকলেও তো মা আছে। তোর মাকে বেশ্যা হিসেবে দেখলে কেমন লাগতো তোর? তোদের মতো পুরুষদের জন্য আজ মেয়েরা বেশ্যা নামক তকমা পেয়েছে। তবুও সমাজের চোখে তোরা ভদ্রলোক। হারামি, জানোয়ার একটা তুই। তোর চেয়ে ওই ডাকাত রোশান জেরো বেশি ভালো। যা করে প্রকাশ্যে করে, কিন্তু কোনো ভালো মানুষের মুখোশ পরে থাকে না। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের হাত দুটো চেপে ধরে পল্লব। গালে সজোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। ফলশ্রুতিতে মেহেকের গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। ব্যথায় চোখ বেয়ে অবিরত অশ্রু ঝরছে। কি করবে এখন? পল্লবের সাথে তো গায়ের জোরে পারছে না। বসো, একটা খবর আছে। নিজের জন্য বরাদ্দকৃত ঘরে বসেছিলেন সবুর হোসেন। হঠাৎ ফয়সালের চিন্তিত মুখখানা দেখে উঠে দাঁড়ালেন। কি হয়েছে ফয়সাল? রোশনের কোনো খবর? না, বসো। নদীর ওপারে পুলিশের আনাগোনা দেখা গেছে। উদ্ধৃতি চিহ্ন। ফয়সাল উদ্বিগ্ন হয়ে বলল। কথাটা শুনে সবুর হোসেন নিজেও চিন্তায় পড়ে গেছেন। রোশন নেই ঠিক এই সময় পুলিশের আক্রমণ। ব্যাপারটা কেমন লাগছে? রোশন বলতে গেলে এখানকার প্রাণ। ওর মতো অস্ত্র চালনা করতে আর কেউ পারে না। ওর অনুপস্থিতিতে পুলিশ হামলা করলে লড়াইটা বেশ কঠিন হবে ডাকাত দলের জন্য। নদীর সীমানার পাহারা আরও জোরদার করার ব্যবস্থা করতে হবে। সাথে অস্ত্র রাখতে বলবি এক্সট্রা। আমি আসছি, তুই যা। ঠিক আছে। ফয়সাল সবুরের কথা মতো এগোলো। সবুর পোশাক বদলে নিল নিজের। সবাইকে একত্র করে কিভাবে কি করতে হবে সেসবের নির্দেশনা দিতে হবে। মেহেক যখন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল পল্লব, ঠিক তখনই হঠাৎ করে লিমন ও অর্ক পল্লবকে ধরে। এখানে ওদের দেখে ভীষণ চমকায় পল্লব। রোশনকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে মেহেক। ক্লান্ত চেহারায় কাজল লেপটে যাওয়া চোখের দিকে তাকিয়ে আছে রোশন। এই বিধ্বস্ত চেহারায় মেয়েটাকে বেশ মায়াবী লাগছে। কিন্তু ডান পাশের গালের আঙুলের ছাপ দেখে মাথায় রক্ত উঠে গেল রোশনের। মেহেক কালক্ষেপণ না করে দৌড়ে রোশনের পিছনে গিয়ে দাঁড়ালো। শান্ত হও সুন্দরী, আমি এসে গেছি। এখন তোমার নয়র ভয় পাওয়ার সময়। উদ্ধৃতি চিহ্ন। ঘাড় কাত করে পল্লবের দিকে দৃষ্টিপাত করে বলল রোশন। পল্লব পরবর্তী ঘটনার আঁচ করতে পেরে বলল, বসো, বিশ্বাস করো আমি ওকে বিক্রি করে যা টাকা পাবো তোমাকে 50% দিব। উদ্ধৃতি চিহ্ন। মেহেক দাঁড় করিয়ে রেখে চোখের পলকের মধ্যে পল্লবের সামনে গিয়ে দাঁড়ালো রোশন। অর্ক আর লিমন এমনভাবে ওকে ধরে আছে যে বেচারা নড়তে পর্যন্ত পারছে না। 50% দিবি? হ্যাঁ হ্যাঁ, বসো। আমি তোকে 100% ফিরিয়ে দিব, যেগুলো তুই ওর সাথে করেছিস সব্বব। রোশন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল পল্লবের গালে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কানের মধ্যে যেন পোকা উড়ে গেল পল্লবের। মাথা কেমন ঘুরছে। পল্লব কিছু বলতেই যাবে এমন সময় অন্য গালে আরেকটা থাপ্পড় দিল। পরপর 2-3টা ঘুষি মারল বুকে। ব্যথায় কিছু বলতে পারছে না পল্লব। আশেপাশের লোকজন নিজেদের কাজকর্ম রেখে ওদের কাজকর্ম দেখছে। পল্লবের কলার ধরে ঝাঁকিয়ে বলল রোশন, মেহেকের ইজ্জত বিক্রি করতে এসেছিলি না? নেহাত এটা শহরের গলি,
খোদার কসম এলাকায় থাকলে এতক্ষণে তোর লাশ ফেলে দিতাম রে। তবুও শাস্তি তো তোকে পেতেই হবে, তাই না? রোশনের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা ফুটে উঠেছে। লিমনের দিকে তাকিয়ে ইশারা করতেই লিমনও হাসল একটু, আর সাথে অর্ক। রোশন ঠোঁটের কোণে সিগারেট গুজে মেহেকের সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বলল, তুমি ওদিকে তাকিও না এখন, আমাকে দেখো তার চেয়ে। দেখো তোমার তেরামির জন্য আজ এখানে আসতে হলো আমাদের। উদ্ধৃতি চিহ্ন। মেহেক কিছু বলতে যাবে এর আগেই ওপাশ থেকে পল্লবের চিৎকার শুনতে পেল, লিমন এমন করিস না প্লিজ, সবাই দেখছে। মেহেক রোশনের পাশ থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে কি হয়েছে, কিন্তু এক নজর তাকিয়ে চোখ সরিয়ে ফেলতে বাধ্য হলো মেয়েটা। রোশন জোরে জোরে বলল, সবাই দেখবে বলেই তো করছে রে সোনা। এই লিমন, সবাইকে ভালো করে দেখা, দেখ এখানে কেউ সমকামী আছে কিনা। উদ্ধৃতি চিহ্ন। লিমন আর অর্ক পল্লবকে বিবস্ত্র করে ফেলেছে ইতিমধ্যে। সবাই হা করে তাকিয়ে দেখছে কিভাবে রাতের শহরে একজন পুরুষকে নগ্ন করা হলো। পল্লব লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, বারবার হাত দিয়ে লজ্জাস্থান ঢাকতে চাইলেও অর্ক আর লিমন সেটা করতে দিচ্ছে না। রোশন মুচকি মুচকি হাসছে মেহেকের দিকে তাকিয়ে। মেহেক তো মাটিতে দৃষ্টি রেখে বোনের কথা ভাবছে। চলবে। নীরবে নিভৃতের পর্ব 9 তাসমিয়া তাসনিন প্রিয়া। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। রোশন মুচকি মুচকি হাসছে মেহেকের দিকে তাকিয়ে। মেহেক তো মাটিতে দৃষ্টি রেখে বোনের কথা ভাবছে। পল্লবের শাস্তির থেকেও নিজের বোনকে বাঁচানোর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। সুন্দরী, তুমি ঠিক আছো তো? কি ভাবছ? মেহেক ছলছল নয়নে রোশনের চোখে চোখ রাখল। ওর অশ্রুসিক্ত চোখে দৃষ্টি মেলাতেই কেমন এলোমেলো হয়ে গেছে রোশন। সিগারেটের অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে গালে দু হাত রেখে শুধালো রোশন, কি হয়েছে মেহেক? ঠিক আছো তো তুমি? কি কষ্ট হচ্ছে বলো আমাকে। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কোমলভাব দেখে মেহেক থেমে থেমে বলল, আমার বোন মিষ্টিকে ওই কুত্তার বাচ্চা পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। কবে? ও বলেছে 7-8 দিন আগেই। উদ্ধৃতি চিহ্ন। রোশন দু হাত দিয়ে মেহেকের চোখমুখ মুছে বলল, তুমি শান্ত হও, আমি দেখছি। কাঁদবে না একদম সুন্দরী, আমার অস্থির লাগে তুমি কাঁদলে। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ হওয়া মাত্র রোশন পল্লবের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ক বলল, ভাই এইভাবেই কি ধইরা থাকুম? না, ছেড়ে দে, জামা কাপড় পরতে দে ওকে। রোশনের কথা মতো লিমন ও অর্ক পল্লবকে ছেড়ে দিল। মুক্ত হতেই নিজের পোশাক পরে নিল সে। কিছুটা অনুনয় বিনয় করে বলল পল্লব, আমাকে যেতে দাও বসো, আমি সত্যি বুঝতে পারিনি মেহেক তোমার এতটা কাছের। উদ্ধৃতি চিহ্ন। এখন তো বুঝতে পেরেছিস? ওর বোন মিষ্টি কোন পাড়ায় আছে? এখানেই আছে বসো। উদ্ধৃতি চিহ্ন। গুড। তুই এখন যাবি ভেতরে, তারপর মাসিকে বলবি তুই মিষ্টিকে নিয়ে একটু বাইরে সময় কাটাতে চাস। টাকা পয়সার দরকার হলে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কথায় এই মুহূর্তে রাজি না হয়ে উপায় নেই ওর। এমনিতে শুধু মেয়ে বিক্রি করা পর্যন্ত পল্লবের ক্ষমতা। কোনো পোষা গুন্ডা নেই, তবে কয়েকটা থাকলে আজ এই হাল হতো না। যারা আছে সব শহরের বিভিন্ন জায়গায় থাকে। এই মুহূর্তে কাউকে কল দিয়ে ডাকার সুযোগও নেই। অগত্যা ম্লান কণ্ঠে বলে পল্লব, ঠিক আছে বসো, মনে রাখিস চালাকি করলে গ্রামে তোর বাবা মা শেষ। চমকে উঠল পল্লব। এক মুহূর্ত দেরি না করে সামনের বিল্ডিং এ ঢুকল। যতই নোংরা মানুষ হোক পল্লব বাবা মাকে হারাতে চায় না। গতকাল রাত থেকে জঙ্গলের বাইরে পুলিশের আনাগোনা লেগেই আছে। মনে হচ্ছে সুযোগ বুঝে আক্রমণ করবে জঙ্গলে। কেউ একজন আছে যে প্রশাসনকে উস্কে দিয়েছে। সবুর হোসেন এর মধ্যেই সকল অস্ত্র নিয়ে বাকি সদস্যদের তৈরি করে রেখেছেন। পাহারায় আরও সদস্য যোগ করেছে, উন্নত অস্ত্র সরবরাহ করেছেন। তবুও ভয় একটা থেকেই যায়। রোশন এলাকার নেই, এখানে ফোনের নেটওয়ার্কও কাজ করে না। কিভাবে জানাবে এই বিপদের কথা? রাতের খাওয়া দাওয়া শেষে একবার সবাই আসিস আমার কাছে। উদ্ধৃতি চিহ্ন। খোলা আকাশের নিচে টেবিলে বসে খাচ্ছে সবাই। পাশাপাশি 3টে টেবিল এখানে, মোট 20 জন লোক। তবে টেবিলগুলো প্লাস্টিকের, তাই প্রয়োজন শেষে অন্যত্র রাখা যায়। মীরা সকলকে খাবার পরিবেশন করছে। ফয়সাল সবুর হোসেনের কথার পিঠে বলে, ঠিক আছে বসো। সবুর হোসেন হাত ধুয়ে মুখ মুছে নিজ ঘরের দিকে এগোলেন। রূপে আমার আগুন জলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করে নাও। হায়রে আমার দিওয়ানা।
উদ্ধৃতি চিহ্ন। বসার ঘরে সোফায় পায়ের উপর পা রেখে বসে গান শুনছেন রিনা মাসি। লম্বা চুলগুলো বিনুনি করা, পরনে হাতাকাটা ব্লাউজের সাথে শাড়ি, কানে ঝুমকা, ঠোঁটে করা লাল লিপস্টিক, চেহারায় মেকআপ। বয়স তার আনুমানিক ৪৭ কিংবা ৪৮ হবে। ঘরের অন্যদিকে দুজন মেয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। বাকিরা যে যার রুমে খদ্দের সামলাতে ব্যস্ত। হঠাৎ পল্লবকে দেখে মাসি হেসে বলে, কি হে পল্লব বাবু হঠাৎ? তা নতুন কোনো পাখি আছে নাকি? আছে আছে মাসি, তবে দুদিন পর নিয়ে আসব। তার আগে শোনো। হ্যাঁ বল। মিষ্টিকে তো রেখেই গেলাম কিন্তু মিষ্টি মুখ তো আর করলাম না। পল্লবের কথায় হাসল মাসি। সোফা থেকে পা নামিয়ে মেঝেতে রেখে বলল, তা এখন খেতে চাস? হ্যাঁ মাসি, আজকের রাতের জন্য রুমে নিতে চাই। আরও পোলাপান আছে, একসাথে একটু মজা নিতাম। উদ্ধৃতি চিহ্ন। পল্লবের কথায় কিছুটা ভাবুক হয়ে গেছে রিনা। যদিও টাকা পয়সাওয়ালা খদ্দেররা অনেক সময় মেয়েদের বাসায় নিয়ে গিয়েও ফুর্তি করে, তবে পল্লব আগে কখনো এমন প্রস্তাব দেয়নি। কিন্তু পল্লব যেহেতু এখানে অনেক মেয়েদের এনে দিয়েছে তাই মাসি ওকে কখনো সন্দেহের কাতারে ফেলবে না। ঠিক আছে নিয়ে যাবি, কিন্তু এখন তো খেলায় ব্যস্ত মিষ্টি। খদ্দের সামলাচ্ছে। কতক্ষণ লাগবে সেটা আমার থেকে তোর ভালো জানার কথা রে। মাসি নোংরা ইশারা করে হাসতে লাগল। পল্লব হেসে বলল, তাহলে আর কি অপেক্ষা করি? হ্যাঁ বসো। ঠিক ১৫ মিনিট পরে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন মিষ্টির ঘর থেকে। পল্লব এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ল, এই বয়সে এসেও এই ধরনের পুরুষ মানুষের কচি মেয়ের সাথে শুতে ইচ্ছে করে। ভাবনায় রাশ টেনে রিনাকে বলে, ও আমি যাচ্ছি তাহলে, মিষ্টিকে নিয়ে আসি। হ্যাঁ যা, শোন ক্লান্ত হওয়ার ঢং করলে একটু কড়া ডোজ দিবি। দেখবি চাঙা হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। মাসির হাসি হাসি মুখখানা দেখে পল্লব মিষ্টির ঘরের দিকে এগোল। দরজা খুলতেই দেখল বিছানায় অর্ধনগ্ন হয়ে পড়ে আছে মিষ্টি। কাজল কালো চোখ থেকে টুপটাপ জল চুইয়ে পড়ছে বিছানার চাদরে। মিষ্টি, ওঠ, আমার সাথে বাইরে যাবি। আচমকা পল্লবের গলা শুনে চমকাল মিষ্টি। ওকে দেখতেই উঠে বসল মিষ্টি। পাশ থেকে ওড়না টেনে গায়ে জড়িয়ে নিল। স্মৃতিপটে ভেসে উঠছে এই মানুষটা ওকে কিভাবে ঠকিয়ে এই রাস্তায় এনে ফেলল। মিষ্টি ঘৃণায় থুথু নিক্ষেপ করল পল্লবের মুখে। তাতে পল্লব কিছুটা রেগে গেল অবশ্য। চুলের মুঠো ধরে দাঁড় করিয়ে মিষ্টিকে দ্রুত তৈরি হতে বলে পল্লব। অসহায় মিষ্টি কোনো উপায়ন্তর না পেয়ে তৈরি হয়ে নেয়। মাত্র ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিবে ভাবছিল, কিন্তু না, বিশ্রাম নেওয়া এখন সম্ভব না। পল্লবের সাথে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এলো মিষ্টি। মাসি হেসে বলে, সকাল সকাল দিয়ে যাস কিন্তু। ওর জন্য কিন্তু অলরেডি দুজন অপেক্ষা করছে। কালকে ৩টা কাস্টমারকে সামলাতে হবে। উদ্ধৃতি চিহ্ন। মাসির কথায় বুকটা হুহু করে উঠে মিষ্টির। একদিনে এত কিছু আর সইবে না শরীরে। এর চেয়ে মৃত্যু হাজার গুণে ভালো। আজ কেন জানি মেহেকের কথা খুব মনে পড়ছে মিষ্টির। মেহেককে যখন ডাকাতরা নিয়ে গেল তখন একবারও ভাবেনি কেউ যে ওকেও ডাকাতরা অসম্মান করবে। একেবারে নিশ্চিন্তে বসেছিল আঞ্জুম বেগম ও মিষ্টি। আজ বুঝি সৃষ্টিকর্তা সেসব ফিরিয়ে দিলেন। ঠিক আছে মাসি, গেলাম আমরা। রিনাকে বোকা বানিয়ে মিষ্টিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো পল্লব। কিছুদূর আসতেই কাছাকাছি মেহেককে দেখে পিলে চমকে উঠে মিষ্টির। কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বড় বোনকে। আপা, আপা আমাকে মাফ কর তুই। মিষ্টি কাঁদতে কাঁদতে বলতে থাকে। তবে রোশনের ইশারায় মেহেক শান্ত করে ওকে। জায়গাটা সুবিধার না। এসব পরে হবে মিষ্টি। আগে এখান থেকে চল। হ্যাঁ সুন্দরী, চলো আগে তারপর কথা। রোশন মেহেকের সাথে কথা বলা শেষে পল্লবের দিকে এগিয়ে বলে, তুই গ্রামে ঢুকলে প্রাণে মারা যাবি বলে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। পল্লব কিছু বলে না, চুপচাপ হাতজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে অন্যদিকে দ্রুত পা চালিয়ে চলে যায়। কিন্তু মেহেকের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। চলবে। নীরবে নিভৃতের পর্ব 10 তাসমিয়া তাসনিন প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 5 মিনিট এখন। গভীর ঘুমে আচ্ছন্ন গোটা গ্রামের লোকজন। গ্রামাঞ্চলে মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তাই রাত 12টা মানে প্রায় মধ্যরাত গ্রামাঞ্চলের মানুষের কাছে। হাওলাদার বাড়ির কর্তা সিদ্দিক আহমেদ ঘুমলেও গিন্নি আঞ্জুম বেগমের চোখে এখনো ঘুম আসেনি। বিছানায় শুয়ে শুয়ে মেয়েদের কথা ভাবছেন তিনি। মেয়েগুলোর সাথে খারাপ কিছু হয়ে গেল না তো? মন স্থির করতে পারছেন না তিনি।
মায়ের মন কি আর কিছুতে শান্ত হয়? আচমকা স্বামীর ফোনের রিংটোনে নড়েচড়ে উঠলেন তিনি। এত রাতে কে কল দিচ্ছে ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলেন আঞ্জুম বেগম। বালিশের পাশেই রাখা আছে ফোনটা। সিদ্দিক আহমেদের ঘুম বেশ গাঢ় হওয়ায় ঘুমন্ত অবস্থায় ফোনের রিংটোন শুনতেও পান না কখনো। তাই আঞ্জুম নিজেই ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে নিলেন কোনো পরিচিত নম্বর কিনা। অপরিচিত নম্বর। রয়েশয় কল রিসিভ করে কানে ফোন ধরে বললেন, হ্যালো, কে বলছেন? হ্যালো মা, আমি মিষ্টি বলছি মা। তুমি কেমন আছো মা? বাবা ঠিক আছে তো? মিষ্টি উতলা হয়ে মায়ের সাথে কথা বলছে। আঞ্জুম বেগমের ঘোর কাটে না। সত্যি সত্যি মিষ্টি কল দিয়েছে। কিছুক্ষণ বাদে বাস্তবে ফিরলেন তিনি। ব্যতিব্যস্ত হয়ে বললেন, তুই কোথায় আছিস? ঠিক আছিস তো? মিষ্টি তুই বাড়ি আয়। মা আমি বাড়ি আসছি মা। আমি বাড়ি গিয়ে সব বলবো তোমাদের। আমি ইচ্ছে করে এতদিন যোগাযোগ করিনি তেমন নয় মা। কোনো সমস্যা নেই। তুই ফিরে আসলেই হবে আমার। তাড়াতাড়ি আয় মা। আমাকে জড়িয়ে ধরবি একটু। উদ্ধৃতি চিহ্ন। খুশিতে কান্না করে দিয়েছেন আঞ্জুম। মিষ্টিও কাঁদো কাঁদো গলায় বলল, মা আমি শীঘ্রই তোমার কাছে আসছি। আর একটু অপেক্ষা করো। এদিকে স্ত্রী কান্নারত আওয়াজে সিদ্দিক আহমেদও জেগে গেছেন। হন্তদন্ত হয়ে শোয়া থেকে উঠে বসেছেন উনিও। কি ঘটছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল। তারপরই ব্যাকুল হয়ে উঠলেন তিনিও। আঞ্জুম মিষ্টি কথা বলছে, একটু দাও না কথা বলি। আঞ্জুম স্বামীর হাতে ফোন দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মারে তুই ঠিক আছিস? কোথায় আছিস? মিষ্টির ভীষণ কান্না পাচ্ছে। এই মানুষটা তার আপন বাবা না হয়েও কতটা ভালোবাসেন, অথচ মেহেকের সাথে কি আচরণই না করত মা মেয়ে মিলে। মিষ্টির পাশের সিটে মেহেক বসা। তাই বাবার কণ্ঠ শুনে নড়েচড়ে উঠল সে। বাবা আমি বাসে আছি। বাবা আমার পাশে আপু আছে। মেহেক আপু আছে। উদ্ধৃতি চিহ্ন। বড় মেয়ের কথা শুনতেই ফুপিয়ে কেঁদে উঠলেন সিদ্দিক। মিষ্টি মেহেকের কাছে ফোনটা দিল। বাবা, মেহেক মা, মা তোরা কেমন আছিস মা? আমাদের আর কষ্ট দিস না, তাড়াতাড়ি বাড়ি আয় না মা। মেহেকের বাবার মুখে মেহেকের কথা শুনে আঞ্জুম বেগম খুশি হলেন। মেহেকও আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগল। কতগুলো দিন বাবার সাথে কথা পর্যন্ত বলেনি। বাবা আমরা বাসে, কাল সন্ধ্যা হবে পৌঁছাতে। তোমরা ততক্ষণ চিন্তা করবে না। এখন রাখছি। ফোন তো আমাদের না। ঠিক আছে মা, আয় তোরা, আমরা অপেক্ষা করছি। আচ্ছা বাবা। কল কেটে ফোনটা পেছনের সিটে রোশনের হাতে দিল মেহেক। সামনের সিটে মেহেক আর মিষ্টি বসেছে। আর পেছনে রোশন একাই দুটো সিট দখল করে বসে। অর্ক ও লিমন পাশাপাশি অপরদিকের সিটে বসেছে। মিষ্টির চোখের জল মুছে দিয়ে নিজের চোখের জল মুছতে যাবে তার আগেই রোশন পেছনে থেকে দাঁড়িয়ে হাত দিয়ে মুছতে লাগল। রোশনের এমন কাজকর্ম দেখে অর্ক আর লিমন মুচকি হাসছে। মিষ্টিও হাসছে। কিন্তু মেহেক সরিয়ে দিল ওর হাত। ক্ষীণ স্বরে বলল, এটা বাস। দয়া করে এখানে বসেও অসভ্যতা করবেন না। জানালা দিয়ে বাতাস এসে মেহেকের খোলা চুলগুলো কেমন এলোমেলো করে দিচ্ছে সেই দেখে রোশন ঘাড় কাত করে মুচকি হাসল। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুজে বলল, পেছনের সিটে এসো। রোশনের কথায় চমকাল মেহেক। চোখগুলো বড় বড় হয়ে গেছে ওর। পেছনে না তাকিয়েই বলল, মিষ্টি একা বসতে পারবে না। কিন্তু মিষ্টি বলল, আমি একাই পারবো আপু। এই কয়দিনে অনেক কিছুই শিখে গেছি। পারি না বলতে কোনো কিছু নেই এখন আর। মিষ্টির কথা শেষ হতে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেছে। রোশন বিষয়টা স্বাভাবিক করতে বলল, মিষ্টির পাশে অর্ক বসবে। কি অর্ক? হ ভাই অবশ্যই। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের মেজাজ খারাপ লাগছে। বাসে বসেও শান্তি নেই। পাশাপাশি বসলেই শুরু করবে জ্বালাতন। ধাত ভাল লাগে না। মিষ্টিটা কেন বলল বসতে পারবে? না বললে তো আর রোশনের কাছে বসতে হতো না। এইসব ভেবে বসে আছে মেহেক। রোশন বলল, আসবে নাকি কোলে তুলে নিয়ে আসবো? মেহেক দ্রুত বসা থেকে উঠে রোশনের পাশের সিটে এসে বসে পড়ল। এই লোকের বিশ্বাস নেই। বাসের মধ্যে কোলে তুলে নিলে তো সবাই হাসাহাসি করত। অর্ক লিমনের পাশ থেকে উঠে এসে মিষ্টির পাশে বসেছে। গুড গার্ল, এখন জানালার পাশের সিটে বসো। বসেছি আবার জানালার পাশের সিটে কেন? রোশন মেহেকের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, যেখানে বসে আছো সেখানে বসে থাকলে পরপুরুষের বাতাস লাগবে তোমার গায়ে। এই যে দেখো যাত্রীরা উঠে নামে তাতে তোমার গায়ে লাগবে। সেটা আমার সহ্য হবে না মোটেই। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের কেন জানি ভীষণ হাসি পাচ্ছে।
পরপুরুষ? আপনি কে তাহলে? ঘর পুরুষ। রোশন সোজা হয়ে বসে সিগারেটে শুকটান দিয়ে বলল, হ্যাঁ সেটাই মনে করতে পারো। এখন আসো। মেহেকের চোখমুখ কুঁচকে ফেলল। নিজেও তো সরবে না আর ওপাশেও বসতে বলছে। এখন গায়ের ওপর থেকে ওপাশে গিয়ে বসতে হবে। কি এক মুসিবত। মেহেক রোশনকে পাশ কাটিয়ে উঠে দাঁড়ালো। তারপর জানালার পাশের সিটে বসল। হয়েছে, দাঁতে দাঁত চেপে কিছুটা রেগে বলে মেহেক। রোশন হেসে আবারও কানের কাছে মুখ নিয়ে বলে, ওপাশে না গিয়ে কোলেও তো বসতে পারতে সুন্দরী। আবছা আলোতে কেউ দেখত না। উদ্ধৃতি চিহ্ন। লুচ্চা মার্কা লোক আপনি। হাসালে সুন্দরী। আমি যে চরিত্রহীন তা কি নতুন জানলে? মেহেক চুপ করে রইল। অহেতুক কথা বাড়াতে ইচ্ছে করছে না। এর সাথে কথা বলার থেকে ঘুমানো ভালো। কিন্তু ঘুমাতে গেলেও ভয় লাগছে এখন। যদি বাসের মধ্যে কিছু করতে শুরু করে। রাতটা কোনোরকমে কাটল সিদ্দিক দম্পতির। মেয়েদের আসার খবরে রাতে ঘুম হয়নি। সকাল হতেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজন। যদিও জানে বিকেলের আগে কিছুতেই ওদের আসার সম্ভাবনা নেই, তবুও বাবা মায়ের মন মানে না। পাশের বাড়ির কোকিয়া ওদের ভাবগতিক দেখে এগিয়ে এলো। কোকিয়া এক সন্তানের জননী, রাহাতের মা। স্বামী প্রবাসী। চাচি কি হয়েছে? সকাল সকাল এখানে দুজন দাঁড়িয়ে আছেন। কোকিয়ার কথায় আঞ্জুম বসা থেকে উঠে দাঁড়ালেন। কোকিয়া, আমার মেয়ে দুটো আসবে আজ। ওদের পাওয়া গেছে রে। কোকিয়ার কপালে ভাঁজ পড়ল। ভ্রু উঁচিয়ে শুধালো, কোথায় ছিল এতদিন মিষ্টি? আর মেহেককে তো ডাকাতরা নিয়ে গিয়েছিল বলেই জানতাম। তা দুজনই কি তাদের সাথে ছিল নাকি? আঞ্জুম বেগম চুপ করে রইলেন। কি উত্তর দিবে? এসব কিছুর উত্তর তো উনি নিজেও জানেন না। সিদ্দিক আহমেদ বললেন, আগে ওরা আসুক, তারপর সবকিছু জানতে পারবো। ওহ, আসছি আমি, কাজ আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। কোকিয়া চলে যেতে মেহেকের বাবা বলেন, আঞ্জুম, আমার মেয়েদের অনেক কথা শুনতে হবে। তুমি দয়া করে ওদের সাথে ভালো আচরণ করবে। বাইরের লোকজন যা বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না। কারো টাকায় তো খাই না, নিজের উপার্জনের টাকায় খাই। আমি আগের মতো নেই মেহেকের বাবা। আমার দ্বারা মেহেক আর কোনো কষ্ট পাবে না, তুমি এ বিষয়ে নিশ্চিত থাকো। যাক, আলহামদুলিল্লাহ। আমি যাই কিছু বাজার করে নিয়ে আসি। বিকেলে তো ভালো কিছু পাওয়া যায় না। এই বেলায় রান্নাবান্না করে রাখো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাজারের ব্যাগ নিয়ে আসছি। সিদ্দিক আঞ্জুমের কথা মতো দাঁড়ালেন। আঞ্জুম পাকঘর থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে এসে উনাকে দিলেন। ভদ্রলোক বেশ ফুরফুরে মেজাজে মেয়েদের জন্য ভালো বাজার সদাই কিনতে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলেন। সূর্যের আলো চোখে পড়াতে চোখগুলো নড়ছে মেহেকের। কেমন অসহ্য লাগছে ঘুমন্ত অবস্থায়। মনে হচ্ছে এই রোদ আবার এই ছায়া। এরকম কিছুক্ষণ চলার পরে ঘুম ভেঙে গেল মেহেকের। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল রোশন জানালার পর্দা নিয়ে নাড়াচাড়া করছে। এজন্যই এতক্ষণ এমন আলোছায়া এসে চোখে লাগছিল। এভাবে ঘুমটা ভেঙে দিলেন কেন? ওয়াও, আমার সুন্দরীর ঘুম ভেঙেছে তবে। ধুর, যত সব বাজে কথা। মেহেকের রাগান্বিত চেহারা দেখে রোশন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগলে মেয়েটাকে অন্যরকম লাগে। একেবারে রণচণ্ডী। সামনের সিটে মিষ্টিকে ডেকে মেহেক বলল, মিষ্টি, তুই ঠিক আছিস? হ্যাঁ আপু, আমরা তো নাস্তাও খেয়ে নিলাম। রোশন ভাই, তোর জন্য না খেয়ে বসে শুধু। উদ্ধৃতি চিহ্ন। মানুষ ভূত দেখলে যেমন চমকে, মিষ্টির বলা উপরোক্ত কথাটি শুনেও মেহেক তেমনভাবে চমকাল। এই লোক কি ঢং করছে নাকি অন্য কিছু? ভালোবাসা তো ওর দ্বারা অসম্ভব। তাহলে? হ্যাঁ মিষ্টি, তুমিও বুঝতে পারছো, শুধু তোমার আপু বুঝতে পারছে না। আপনাকে আমি চিনি, কিন্তু আমার বোন চেনে না। কি মতলব করছেন? আমাকে আবারও ওই জঙ্গলে নিয়ে রাখবেন? মেহেক কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল। রোশন যেন ডোন্ট কেয়ার মুডে থাকে সব সময়। এত সিরিয়াস কথায়ও হাসল সেই। ভ্রু নাচিয়ে বলল, আপাতত বোনকে নিয়ে বাড়ি যাও, তারপর দেখা যাবে। ভরকাল মেহেক, তার মানে আবারও বাড়িতে হানা দিতে পারে ওরা? কিন্তু কেন? শরীর পাওয়ার থাকলে তো এতদিনে জোর করেই সেটা ভোগ করত রোশন। তবে কিসের জন্য এত ন্যাকামি? লিমন রোশনের দিকে দুটো কেক আর একটা পানির বোতল এগিয়ে দিল। সেগুলো হাতে নিয়ে রোশন মেহেকের দিকে ধরে খেতে বলল। কিন্তু মেহেক খাবে না। রোশন জোর করল না। কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। মেহেক কালক্ষেপণ না করে দ্রুত কেক খেতে শুরু করেছে এখন। রোশনের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা দেখা যাচ্ছে। আপনার কিছু লাগলে কইবেন কিন্তু। অর্ক হেসে মিষ্টির দিকে তাকিয়ে বলে। মিষ্টিও বদলে মৃদু হেসে বলে, জি বলবো।
অর্ক জানালা দিয়ে বাইরে দৃষ্টি ছড়িয়ে চলমান দৃশ্য দেখছে। মিষ্টি চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিতেই চোখের সামনে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভাসতে লাগল। বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারল না মিষ্টি। ভয়ে চোখ মেলে তাকিয়ে হাঁপাতে শুরু করেছে মেয়েটা। কি হলো? না আসলে অর্ক বুঝতে পেরেছে মিষ্টির তিক্ত স্মৃতিগুলো মনে পড়ছে। দেখুন, যে স্মৃতি আমাদের কষ্ট দেয় তা ভুলে যাওয়ার চেষ্টা করাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, যা আমরা ভুলতে চাই তাই আরো বেশি করে স্মৃতিপটে ভেসে ওঠে। তাই যেমন আছে তেমন থাকুক সব। সময়ের সাথে সাথে সবকিছু এমনি ফিকে হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টি কিছুটা অবাক হলো অর্কর কথা বলার ধরনে। কারণ রোশন, লিমনের সাথে ওর আচার আচরণ মিলে না। হয়তো জীবনের কোনো কঠিন চপেটাঘাত এখানে এনে দাঁড় করিয়েছে অর্ককেও। চলবে। নীরবে নিভৃতের পর্ব _11 তাসমিয়া তাসনিন প্রিয়া। প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। গতকাল থেকে এই লোকটার পাশে বসে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে মেহেকের। দুপুর হলো মাত্র, বিকেলের আগে বাস থেকে নামা হবে না, এসব ভেবেই ভাল লাগছে না মেয়েটার। জানালার পাশে বসায় রোদের তাপ গায়ে লাগছে ওর। যদিও জানালার পর্দা টেনে দিয়েছিল রোশন, কিন্তু মেহেক পর্দা সরিয়ে ফেলেছে। এর মধ্যেই মিষ্টি আর অর্কর মধ্যে কথা হতে হতে একটা কথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। চলো, রোশন মেহেকের কাঁধে থুতনি রেখে বলল। মেহেক কাঁধ সরিয়ে কপট রাগ দেখিয়ে বলে, কোথায়? হানিমুনে? জানে মেরে ফেলব। মেহেক জানালা দিয়ে বাইরে তাকালো। রোশন মেহেকের হাতে হাত রাখতেই হাত সরাতে চাইল মেহেক, কিন্তু রোশন ছাড়ল না। আমি তো সেই কবেই মরে গেছি সুন্দরী। তোমার ছলছল নয়নে মায়া মায়া সেই দৃষ্টিতে। কেন বলছেন এসব? আমিও তো জানি না। মেহেক চুপ করে গেল। মাঝে মধ্যে নিজের উপর বিরক্ত লাগে ওর। জানে যখন এই লোকের সাথে কথা বলা অসহ্য, তবুও কেন বলে। রোশন মেহেকের হাত ধরেই উঠে দাঁড়ালো। বাস থেমেছে। দুপুরের খাওয়া দাওয়া করার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়েছে। হাত ছাড়ুন বলছি, খেতে চলো। আর একটু কম কম রাগ করো। ডেরায় থাকতে তো চুপচাপ থাকতে। উদ্ধৃতি চিহ্ন। সময় আমাকে বদলে দিয়েছে। আর সেই বদলের কারণ আপনি। আপু, আসছো না কেন তোমরা? মিষ্টি বাসের জানালার বাইরে থেকে বলল। অর্ক, লিমন আর মিষ্টি আগেভাগে বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে। রোশন ভ্রু উঁচিয়ে মিষ্টিকে দেখালো। তোমার বোন তোমার থেকে ফার্স্ট। চলো এবার, কথা পড়ে হবে। উদ্ধৃতি চিহ্ন। কথায় কথা বাড়বে, তবু এই লোক হাত ছাড়বে না। তাই অহেতুক তর্ক না করে রোশনের সাথে বাস থেকে নামল মেহেক। দুপুরের কড়া রোদে হাঁসফাঁস লাগছে সবুর হোসেনের। আজকে গরম একটু বেশি মনে হচ্ছে। দিন ধরে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হচ্ছে না। পাকপাখানি পর্যন্ত গরমে অতিষ্ঠ। আচমকা গুলির আওয়াজে নড়েচড়ে উঠল সবুর হোসেন। সীমান্তে নিশ্চিত পুলিশ হানা দিয়েছে। কয়েকদিন ধরে ওতপেতে ছিল প্রশাসনের লোকজন। সবুর ঘর থেকে বেরিয়ে বাইরে বেরোতেই ফয়সাল এলো দৌড়ে। হাঁপাতে হাঁপাতে বলল, বসো বসো, পুলিশ ঢুকেছে জঙ্গলে। কি? নদীর পার পেরিয়ে এলো কিভাবে? সবাইকে পজিশন নিতে বল। অস্ত্র বের কর। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে বসো। ফয়সাল ফের হন্তদন্ত হয়ে ছুটল অন্যদিকে। সবুরও এগোলেন সামনে। গুলির আওয়াজে বেশ বুঝতে পারছেন আটসাট বেঁধে এসেছে তারা আজ। ভয় লাগছে রোশনের জন্য। দুর্ভাগ্যবশত যদি আজ কোনোভাবে রোশন এলাকায় আসে তখন। সবুর হোসেন চিন্তায় পড়ে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল। মাত্র 2-3 কিলোমিটার পেরোলেই মেহেকের গন্তব্য। রোশনের কেমন জানি অস্থির লাগছে। কিসের জন্য এই অস্থিরতা তা অবশ্য বুঝতে পারছে না। মেহেকের দিকে বারবার দৃষ্টিপাত করছে রোশন। মেহেক জানালার বাইরে দেখতে ব্যস্ত। রোশনের দিকে ওর কোনো মনোযোগ নেই। রোশন মেহেকের কোমরে হাত দিয়ে হঠাৎ করে নিজের দিকে টেনে নিল। মেহেক চমকাল, থমকাল, বড় বড় চোখ করে রোশনের দিকে তাকালো। কি হচ্ছে এসব? এটা বাস, এরপর তো পাবো না তোমাকে। একটু আদর করে দেই। কি নির্লজ্জ আপনি। আমি কিন্তু চেঁচামেচি করব, পারলে করো। পারবে না তুমি। উদ্ধৃতি চিহ্ন। মেহেক রোশনের হাতটা ধরে সরাতে চাচ্ছে, কিন্তু পারছে না। রোশন হাত কোমরে রেখেই হুট করে বুকে জড়িয়ে নিল মেহেককে। মেহেকের মাথার তালুতে থুতনি রেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোশন। অন্যদিকে মেহেক রাগে ছটফট করছে। কি করছেন? আরে আমার বোন দেখতে পাবে তো। আশেপাশে সবাই নিশ্চয়ই তাকিয়ে আছে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক খুব জোরাজোরি করাতে রোশন ছেড়ে দিল ওকে।
সামনের দিকে তাকিয়ে দেখল মেহেক মিষ্টি অর্কর সাথে কথা বলতে ব্যস্ত। শুধু পাশের সিটের লিমন মুচকি মুচকি হাসছে। মেজাজ খারাপ লাগছে মেহেকের। কি একটা অবস্থা, ধুরর। সারাদিন অপেক্ষা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছেন আঞ্জুম ও সিদ্দিক। মেয়েগুলো যে কখন আসবে সেই ভেবে ভেবে দরজায় দাঁড়িয়ে আছেন সিদ্দিক। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বিকেল থেকে তো এখানেই আছো। স্ত্রী কথায় পেছনে ফিরে তাকালেন। সন্ধ্যা তো হলো, ওদের আসার সময় হয়ে এসেছে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তোমার কি মনে হয় সত্যি মিষ্টি কারো সাথে পালিয়ে গিয়েছিল? আঞ্জুম বেগমের কথায় চমকালেন মেহেকের বাবা। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তাতে কি এসে যায় মিষ্টির মা? বয়স কম, ভুল করতেই পারে। মেয়ে ফিরে আসছে সেটাই অনেক। যদি সত্যি তেমন হয় তো জামাইও নিশ্চয়ই সাথে আসবে। স্বামীর কথায় চুপ করে রইলেন আঞ্জুম। মনটা অস্থির লাগছে। অল্প বয়সের ভুলগুলো যে বড্ড মারাত্মক হয়। আবেগের বয়সে একটা ভুল করে সারা জীবন আফসোস করেও সেই ভুলের সংশোধন করা যায় না। বাস থামতেই এক এক করে নেমেছে সবাই। রোশন ভালো করে মুখে মাস্ক পরে নিয়েছে এখন, সাথে লিমনও। অর্কর বিষয় আলাদা। ও সবে কয়েকদিন হলো ডাকাতদের দলে যোগ দিয়েছে, তাই ওর কোনো রিস্ক নেই বললেই চলে। মেহেক আর মিষ্টি অনেক দিন পর যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিল। আর একটু অপেক্ষা, তারপরই সেই চিরচেনা ঘরে পৌঁছাবে। অর্ক, তুই ওদেরকে বাড়ির ভেতর পর্যন্ত দিয়ে আসবি। আমরা নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করছি। এখানে থাকা নিরাপদ হবে না। উদ্ধৃতি চিহ্ন। রোশন সিগারেটে ফুঁক দিয়ে বলল। লিমন ওর পাশে অনুগত দাসের মতো দাঁড়িয়ে। অর্ক বলল, ঠিক আছে ভাই, আফনেরা যান। রোশন মেহেকের দিকে দৃষ্টিপাত করল। মিষ্টির সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটা। একবারও একটু ফিরেও তাকাচ্ছে না বলে রাগ হচ্ছে রোশনের। সুন্দরী, আমাদের শীঘ্রই দেখা হবে। ততদিন সাবধানে থেকো আর পরপুরুষ থেকে দূরে থেকো। দূরে মানে দূরে। গট ইট? রোশনের কথায় গায়ে জ্বালা ধরে যাচ্ছে মেহেকের। এক জীবনে আর দেখা না হোক আমাদের। পারলে আর কোনো মেয়েকে আমার মতো তুলে নিয়ে যাবেন না। আর শখ নেই। তবে এক জীবন না, তুমি চাইলেই যখন তখন আমাদের দেখা হবে। উদ্ধৃতি চিহ্ন। আমি কখনো চাইব না। এমন কথা বলবে না যা রাখতে পারবে না। তুমি চাইবে। অর্ক, ওদের নিয়ে যা। মেহেকের দিক থেকে নজর সরিয়ে অর্ককে বলল রোশন। মেহেক হাঁপ ছেড়ে বাঁচল আজ। রোশন আর লিমন এগুলো অন্ধকারে। মিষ্টি, মেহেক আর অর্ক বাড়ির পথে এগোচ্ছে। বাসস্ট্যান্ড থেকে খুব একটা দূরে না ওদের বাড়ি। হেঁটে গেলে 20-21 মিনিটের পথ। তবুও অর্ক একটা অটোরিকশা ডাকল। তিনজন মিলে রওনা দিল। গাড়িতে পৌঁছাতে মিনিট 10 লাগল। অর্ক ভাড়া মিটিয়ে অটোরিকশা থেকে নেমে ওদেরকেও নামতে বলল। মিষ্টি, মেহেক নামুন। ধন্যবাদ অর্ক ভাইয়া। আপনি সবার থেকে একটু আলাদা। ভালো থাকবেন। উদ্ধৃতি চিহ্ন। মেহেক হেসে বলল অর্ককে। অর্ক মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চলুন একেবারে বাড়ির ভেতরেই পৌঁছে দিয়ে আসি, ভাইয়ের আদেশ। উদ্ধৃতি চিহ্ন। চোখমুখ কুঁচকে ফেলল মেহেক। লোকটা নেই তবুও তার কথা। যেহেতু নিজে থেকে বাড়ির ভেতর যেতে চাচ্ছে অর্ক, তাই আর না করল না কেউ। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। বাড়ির সামনে অটোরিকশা থামার আওয়াজেই এর মধ্যে ঘর থেকে বেরিয়ে এসেছেন মেহেক ও মিষ্টির বাবা মা। আশেপাশে থেকে কিছু প্রতিবেশীরাও এসেছে অবশ্য। এতদিন পর মাকে দেখে মিষ্টি হাউমাউ করে কেঁদে উঠে। মেহেককে বুকে জড়িয়ে নেন সিদ্দিক। সবাই বেশ আবেগপ্রবণ হয়ে গেছে। অর্ক দাঁড়িয়ে দেখছে সবকিছু। কোথাও যেন একটা চাপা কষ্ট অনুভব করছে ছেলেটা। চোখ টলমল করছে ওর। থেকে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কি গো মিষ্টির মা, এই কি তোমার মেয়ের জামাই? অর্ককে ইশারা করে পাশের বাড়ির রহিমা শুধলেন। মাকে ছেড়ে অর্কর দিকে দৃষ্টিপাত করল মিষ্টি। মেহেকও অবাক হয়ে গেছে। মা, উনি আমাদের এগিয়ে দিতে এসেছেন শুধু। মিষ্টি ওর মাকে বলল। আঞ্জুম বেগম রাহিমার প্রশ্নের উত্তরে বলে, না, ও বুঝতে পারছি সব। রাহিমার আচার আচরণ বিরক্ত লাগছে মেহেকের। চল মা, তোরা ঘরে চল এখন। আর বাবা, তুমিও চলো। একটু নাস্তা করে যাবে। মেহেকের বাবার প্রস্তাবে অর্কর ভাবনায় ছেদ ঘটে। নিজেকে স্বাভাবিক করে বলে, না চাচা, আরেকদিন আসুন। আজ যাই। মিষ্টি, মেহেক এলাম। মাথা নেড়ে সায় দিল দুই বোন। যখন যেতেই হবে তখন দেরি করে লাভ নেই। এমনিতেই আশেপাশে লোকজন উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। তা তোমার দুই মেয়ের সাথে যে ছেলে তিনটা ছিল তারা কারা?
রাহিমার পাশ থেকে করিম ব্যাপারী কথাটা বলেই বিশ্রীভাবে হেসে উঠল। মিষ্টি ভয় কুঁকড়ে গেল কিছুটা। সবাই যদি সবকিছু জেনে যায়। কিন্তু করিমের কথায় মেজাজ বিগড়ে গেল মেহেকের। এখন আর সেই মেহেক নেই যে চুপ করে থাকবে। চলবে। নীরবে নিভৃতে পর্ব _12 তাসমিয়া তাসনিন প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। তা তোমার 2 মেয়ের সাথে যে ছেলে 3টা ছিল তারা কারা? রাহিমার পাশ থেকে করিম ব্যাপারী কথাটা বলেই বিশ্রীভাবে হেসে উঠল। তার এই কথার আড়ালে যে ভয়ঙ্কর ইঙ্গিত সেটা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। মিষ্টি ভয় কুঁকড়ে গেল কিছুটা। সবাই যদি সবকিছু জেনে যায়। কিন্তু করিমের কথায় মেজাজ বিগড়ে গেল মেহেকের। এখন আর সেই মেহেক নেই যে চুপ করে থাকবে। আপনার মেয়ে কেমন আছে এখন চাচা? গতবার যে রুবেলের সাথে পালিয়ে গিয়ে আবার ফেরত আসলো তারপর তো খুব অসুস্থ ছিল। মেহেকের হাসি হাসি মুখে কথা বলাতে করিম ব্যাপারীর মেজাজ তুঙ্গে। কত বড় সাহস এই মেয়ের তার মেয়েকে নিয়ে কথা তুলল। বেশি বার বেড়েছে তোর মেহেক। মুখে দেখি কথাও ফুটেছে। উদ্ধৃতি চিহ্ন। কথা বলতে শিখলেই আপনাদের অসুবিধা চাচা। বোবা হয়ে থাকলে শান্ত, ভদ্র মেয়ে। আগে নিজের চরকায় তেল দিন তারপর অন্যের ঘরের চরকার খোঁজ নিতে আসবেন। উদ্ধৃতি চিহ্ন। করিম ব্যাপারী কিছু বলল না। রাগ দেখিয়ে হনহনিয়ে চলে গেছেন। উনার দেখা দেখি বাকি প্রতিবেশীরাও যে যার বাড়ির দিকে এগিয়েছেন। আঞ্জুম মিষ্টিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। মেহেক বাবার হাত ধরে বলে, বাবা চলো ঘরে যাই। মা চলো। হ্যাঁ চল তোরা। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে খাওয়া দাওয়া করে নিবি। আঞ্জুম বেগম মেহেক ও মিষ্টিকে একসাথে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন। মেহেকের বাবার মুখে হাসি ফুটেছে আজ। কতদিন পর বুকটা শীতল হলো। মেয়েরা হচ্ছে বাবার প্রাণ। শরীরে প্রাণ না থাকলে কি মানুষ বাঁচে? সেজন্যই তো সিদ্দিকের মনে এত কষ্ট, অস্থিরতা ছিল এতদিন। নদীর পার হয়ে পারে পৌঁছাতেই চমকাল রোশন। পাহারাদাররা মাটিতে লুটিয়ে আছে মৃত। লিমনও ভয় পাচ্ছে। ওদের অনুপস্থিতিতে নিশ্চিত বর্ষার কোনো ঘটনা ঘটে গেছে এখানে। লিমন তাড়াতাড়ি পা চালাতো। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ ভাই। উদ্ধৃতি চিহ্ন। ভেজা শরীরে জন দুটো পায়ে এগোচ্ছে ঘন জঙ্গলের ভেতর। চারদের আলো খুব একটা না থাকলেও আবছা আলোতে পথ চলতে পারছে দুজন। ভাই, এটা তো পুলিশ। লিমনের কথায় থামল রোশন। সামনে মাটিতে একজন পুলিশের রক্তাক্ত লাশ পড়ে আছে। তবে রক্ত অবশ্য ওরা দেখতে পাচ্ছে না। কিন্তু মৃত এটুকু বুঝতে পেরেছে। রোশন শার্টের নিচে কোমরে গুজে রাখা পিস্তল বের করে হাত নিয়ে লিমনকে বলল, ভালো করে চেক কর তো, হার্টবিট সচল আছে কিনা। লিমন হাঁটু গেড়ে বসে পুলিশ কর্মকর্তাকে পর্যবেক্ষণ করে কিছু সময় পর উঠে দাঁড়াল। না ভাই, শেষ। মনে হয় পুলিশ আক্রমণ করেছিল এবং বর্ষার একটা লড়াই চলেছে জঙ্গলে। তাড়াতাড়ি পা চালাতো। নিশ্চয়ই বাবাসহ সবাই বিপদে আছে। নইলে মৃত লাশগুলো এরকম পড়ে থাকতো না। আর হ্যাঁ, খুব সাবধানে পা ফেলবি। ঠিক আছে ভাই। রোশনের সাথে পায়ে পা চালিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছে লিমন। এর মধ্যেই একটা গুলির আওয়াজে নড়েচড়ে উঠল রোশন। লিমন ভয় কেঁপে উঠল। ভাই, মনে হয় ডেরায় পুলিশ পৌঁছে গেছে। পৌঁছলেও ওরা সংখ্যায় বেশি নেই। আস্তে আস্তে কমপক্ষে 6 জনের লাশ তো পড়ে থাকতে দেখলাম। আমাদের লোকজনও কিছু কম যায় না। উদ্ধৃতি চিহ্ন। তা ঠিক বলেছ ভাই। দাঁড়া লিমন। দেখ, 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে বাবার পাশে। বাকি 7 জনের সামনে দাঁড়িয়ে আরেকজন লোক। কিন্তু পুলিশের পোশাক তো পরে নেই লোকটা। পেছনে দিক থেকে দেখা যাচ্ছে শুধু। কিন্তু মুখটা তো দেখা যাচ্ছে না। লিমন ভালো করে পর্যবেক্ষণ করছে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে। ওর দাঁড়িয়ে থাকার জন্য ডাকাতরা যেমন চুপ করে আছে তাতে রোশন নিশ্চিত এটাও প্রশাসনের লোক। তবে ফর্মাল ড্রেসে নেই। ভাই, ওদিকে গিয়ে দাঁড়ান তো, তাহলে হয়তো মুখটা দেখতে পারবো আমরা। রোশন লিমনের কথা মতো সত্যি খুব সাবধানে বামদিকে একটা গাছের আড়ালে দাঁড়ালো। লিমনও রোশনের পিছু পিছু দাঁড়িয়েছে। তবে রোশন সামনে থাকায় যা দেখতে পাচ্ছে লিমন তা পাচ্ছে না। রোশন এই মুহূর্তে যা দেখছে তাতে নিজের দৃষ্টিভ্রম হয়েছে বলেই মনে করছে সে। অনাকাঙ্ক্ষিত সত্যি সামনে আসায় এক পা পিছিয়ে গেল রোশন। আর তাতেই সবকিছু স্পষ্ট হলো লিমনের সাথে। পুলিশের হাতের বৈদ্যুতিক চার্জার লাইটের আলোতে আগন্তুকের চেহারা স্পষ্ট। লিমনের মুখ থেকে অস্ফুটে স্বরে বেরিয়ে এলো, অর্ক। হ্যাঁ অর্ক। ও আমাদের ঠকিয়েছে লিমন। রোশন নিজেকে সামলে সামনে এগিয়ে এলো কিছুটা। লিমন ফিসফিসিয়ে বলল, কিন্তু কিভাবে? এত নিখুঁত অভিনয়।
সবকিছু গোলমেলে লাগছে লিমন। অর্কর সাথে বিষয়টা আমি বুঝে নিব। তার আগে বাকি দুজনকে শেষ করতে হবে। ওরা দুজন আমারও দুজন। অর্কর একার পক্ষে কিছু করা সম্ভব হবে না। তাই ওই দুজনকে শ্যুট করতে পারলেই ওকে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে ভাই, আপনি একটা নিশানা করুন, আমি করছি একটাকে। উদ্ধৃতি চিহ্ন। বি কেয়ারফুল লিমন, টার্গেট মিস হওয়া চলবে না। রিল্যাক্স ব্রো। ওকে, আমি ইশারা করলে একসাথে গুলি মারব। ওকে, ডান। রোশন আর লিমন সময় নিয়ে লক্ষ্য স্থির করল। দুজনেই তৈরি এখন। রোশন ইশারা করতেই লিমন গুলি ছুড়ল, সাথে রোশনও। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল পুলিশ কর্মকর্তা দুজন। সরাসরি মাথায় গুলি মারায় কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। মজার কথা, সব পুলিশের শরীরেই বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল। তাই ডাকাতরাও বুদ্ধি করে সরাসরি হেডশুট করে দিয়েছে। আচমকা এমন ঘটায় অর্ক ঘাবড়ে গেলেও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে জানে রোশনের কাজ এটা। সাথে সঙ্গী দুজন মারা যাওয়ায় এখন উল্টো ডাকাতরা ঘিরে ধরল অর্ককে। হাতের অস্ত্র নিয়ে উল্টো ওর কপালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ফয়সাল। রোশন এগিয়ে গেল সেদিকে। সবুর হোসেনকে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি রোশন, তোকে নিয়ে চিন্তা হচ্ছিল। উদ্ধৃতি চিহ্ন। আমি ঠিক আছি বাবা। বাবার বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে রোশন। ফয়সাল অর্ককে ইশারা করে রাগান্বিত স্বরে রোশনকে বলল, ভাই এই বেঈমানটাকে কি করবে? রোশন ঘাড় কাত করে শান্তকে ইশারা করল কিছু একটা। মিনিট দুয়েকের মধ্যে শান্ত কিছু একটা নিয়ে এগিয়ে এলো রোশনের দিকে। ঠোঁটে সিগারেট গুজে দিল ওর। তারপর লাইটার দিয়ে সিগারেটও ধরিয়ে দিল শান্ত। রোশন সিগারেটের শুকটান দিয়ে এগোতে লাগলো অর্কর দিকে। কপালের লম্বা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে রোশনের। খোঁচা খোঁচা দাড়িগুলোও ভিজে চুপে চুপে। কি রে অর্ক, তোকে বিশ্বাস করার এই প্রতিদিন দিলি? অর্কর থুতনিতে হাত রেখে বলল রোশন। অর্ক মুখ ঘুরিয়ে নিল। বিশ্বাস, ভরসা, ভালোবাসা তোদের মতো ডাকাতদের জন্য নয় রোশন। তোরা কত মেয়েদের জোর করে তুলে এনে ভোগ করেছিস, এমনকি মেরেও ফেলেছিস। দুদিন ভালোর মুখোশ পড়লেই তো আর ভালো হয়ে যাসনি। তাছাড়া কত ব্যাংক লুট করেছিস তার কি হিসাব আছে? তোদের ধরার জন্যই আমাকে প্রশাসন এখানে পাঠিয়েছিল। তুই এসে সবকিছু বরবাদ করে দিলি। শিট। রোশন হাসল একটু। সময় নিল না সিদ্ধান্ত নিতে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকটা গুলির আওয়াজে নড়েচড়ে উঠল আশেপাশের সব পশু পাখি। বেইমানির ক্ষমা নেই রোশনের কাছে। লাশগুলো সব নদীতে ভাসিয়ে দে, যাতে সবাই বুঝতে পারে পরের বার আবারও এমন কিছু করলে ফল এমনই হবে। উদ্ধৃতি চিহ্ন। ফয়সাল, শান্ত আর লিমন রোশনের কথা মতো কাজ করতে লাগল। রোশন গিয়ে বাবার সাথে ঘরের দিকে গেল। পোশাক পাল্টাতে হবে। নদীতে আসতে গিয়ে ছোট নৌকাটা আজ উল্টে গিয়েছিল। অর্কর লাশটা নদীর দিকে নিয়ে যাচ্ছে লিমন। ছেলেটার সাথে অল্প সময় হলেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ওর। এই তো মাস দেড়েক আগে একদিন দলে এলো অর্ক। বলেছিল বাবা মা মারা গেছে, এতিম সে। অথচ বের হলো কি? রাতের খাওয়া দাওয়া শেষে দুই মেয়ের থেকে সব কথা শুনলেন সিদ্দিক ও আঞ্জুম। তবে মেহেক মিষ্টির পতিতালয় যাওয়ার বিষয়টা শুধু গোপন করে গেছে। বিক্রি করতে চেয়েছিল পল্লব, এতটাই বলেছে। আঞ্জুম বেগম তো রাগে ফুঁসছেন। পল্লবের মাকে গিয়ে কয়েক কথা না শুনিয়ে দিতে পারলে শান্তি নেই। ছেলেকে নিয়ে কত বড় বড় কথা মহিলার, অথচ দেখো কি সব কুকর্ম করে বেড়ায় ছেলে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া তোরা প্রাণে বেঁচে ফিরেছিস। ওই শয়তান পল্লব একবার আসুক গ্রামে। মায়ের কথা শুনে মেহেকের রোশনের কথা মনে পড়ল। রোশন তো পল্লবকে বলেছিল, গ্রামের আশেপাশে দেখলেও শেষ করে ফেলবে ওকে। জীবনে প্রথম কাউকে তারা চিহ্ন ন করতে ইচ্ছে করছে মেহেকের। এই পল্লবকে একদিন নিজের হাতে মার তারা চিহ্নবে বলে মনস্থির করেছে মেহেক। ঠিক বলেছ মিষ্টির মা। সিদ্দিকা আহমেদ একটু থেমে মেয়েদের উদ্দেশ্য করে আবারও বললেন, তোরা গিয়ে নিজেদের ঘরে শুয়ে পড়। কতদিন শান্তিতে ঘুমাসনি। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলল দুই বোন। কখনো ভাবতেই পারেনি আবারও নিজ গৃহে ফিরতে পারবে, অথচ আজ পারল। হ্যাঁ বাবা, আমরা যাচ্ছি এখন। মিষ্টি মেহেককে ইশারা করতে মেহেকও উঠে দাঁড়ালো। দুই বোন খাওয়ার ঘর থেকে বেরিয়ে নিজেদের শোয়ার ঘরের দিকে এগোলো। নয়া দিঘি গ্রামের পাশের জঙ্গলে পুলিশ ও ডাকাত দলের মধ্যে ভয়ানক বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। হতাহতের খবর জানা কারো পক্ষে সম্ভব হয়নি। ভোরের আলো না ফোটা পর্যন্ত কোনো খবর পাওয়া যাবে না বলে জানিয়েছে সাংবাদিকরা।
ফোন হাতে নিয়ে ইউটিউবে একটা নিউজ চ্যানেলে লাইভে ঢুকেছে মেহেক। কিন্তু আচমকা এমন খবরে শোয়া থেকে উঠে বসল সে। পাশের জঙ্গলে মানে তো রোশনদের সাথে। অস্থির লাগছে মেহেকের। রোশনের কিছু হবে না তো? চমকাল থমকাল মেয়েটা নিজেরই অদ্ভুত ভাবনা চিন্তায়। ওই ডাকাতদের তো এরকমই শাস্তি পাওয়া উচিত। তবে কেন খারাপ লাগছে? চলবে।